কথা বলছি বাংলাদেশে। স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে অতিথি হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর হোসেন জিল্লুর রহমান। স্যার, আপনাকে স্বাগত। কথা বলছে বাংলাদেশে। আমি একটু ২০০৭ থেকে যেতে চাই যে ২০০৭-এর যে বাংলাদেশ, আমরা বলি যে অনেকে বলেন যে 1-11 বা এক ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা জায়গায় ছিল। সেখান থেকে এই যে ২০২৫ও পেরিয়ে যাচ্ছে, ২৬-এর একদম দ্বার প্রান্তে, এই যে সফর বাংলাদেশের কতটুকু রাজনৈতিকভাবে আমরা পরিপক্কতা পেলাম বা প্রাপ্তিযোগটা কি আসলে? কারণ এর মধ্যে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, সরকারের বদল হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে শক্তি কিছু আছে, যেমন আমাদের রাজনৈতিক দলগুলো আছে, তাদের এক ধরনের জনভিত্তি আছে, তারা প্রতিযোগিতা করে এসছেন, তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনী খেলার যে নিয়মাবলী সেগুলো নিয়ে এক জায়গায় আসতে পারেননি। আরেকটা হচ্ছে যে নির্বাচনকালীন যে নিরপেক্ষ একটা রেফারির প্রয়োজন, ওইটারও সমাধান করতে পারেননি। এটার জন্য 96তে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এক ধরনের সমাধান হলো, কিন্তু তারপর ওই সমাধানটাকে আবার অকার্য করার নানা ধরনের উদ্যোগ শুরু হয়ে গেল। কিছুটা এক দশক পেরোলেও 2006-এর দিকে আপনার খেয়াল আছে যে আবারও এই যে রেফারি কে হবে, নিয়মাবলী কেমন হবে, এগুলো নিয়ে আবারও রেফারির দরকার আছে কিনা, কিন্তু দরকার তো আছে, অন্য দল বলছে। সুতরাং ওইখানে আবারও একটা চরম অচলাবস্থা তৈরি হলো এবং রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের দায়িত্বে ওইটার সমাধান করতে পারেননি। তখন যেটাকে আজকাল 1-11 সরকার বলা হয় সেটা আসলো এবং সেটা ঘোষিত 2 বছরের একটা সময়কালে ভোটার লিস্ট ঠিকঠাক করে 2 বছরের শেষে একটা নির্বাচনের মাধ্যমে সেই অধ্যায় শেষ করলো। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু ছিল তখনও, কিন্তু যারা জিতলো তার পরপরই আওয়ামী লীগ তখন ক্ষমতায় আসলেন, তারা এসেই কিন্তু ওই যে রেফারির বিষয়টা সেটাকে আবার অস্বীকার করে এবং এক ধরনের আপনার খেয়াল আছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা আইনি আছে সেটাকে বাদ দেওয়ার জন্য এক ধরনের অপকৌশলের মাধ্যমে কিন্তু ওটা বাদ দেওয়া হলো, যে যিনি প্রধান বিচারকের এক ধরনের বিতর্কিত সিদ্ধান্ত পার্লামেন্টের মাধ্যমে এটা করা, সেটা বাদ দেওয়ার ফলে যেটা হলো রেফারির বিষয়টা অমীমাংসিত থেকে গেল এবং দুটো যে নির্বাচন হলো, বিশেষ করে 2014 এবং 2018, সেখানে অন্যান্য প্রতিযোগী যারা তারা সেখানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালো একটাতে, ওই 2014, কারণ ওই সঙ্গত কারণে রেফারির বিষয়টা। এবং ততদিনে এক অর্থে বলা যায় যে ক্ষমতাসীন দল যেটা ছিল তারা এই যে প্রশাসন ইত্যাদি এই যে কারণে নিরপেক্ষ রেফারির প্রয়োজন, সেই কারণগুলো আবারও তারাই প্রতিষ্ঠা করলো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। 2014 বিতর্কিত নির্বাচন শেষ হলো এবং সেখানে এটাও সত্য যে তারা এগুলো করতে এক ধরনের আশকারা পেয়েছিল, প্রতিবেশী দেশের এক ধরনের সমর্থন পেয়েছিল, একপাক্ষিক সমর্থন, প্রশ্রয় পেয়েছিল। 2018-তে এই প্রক্রিয়াটা আরও অন্য একটা পর্যায়ে চলে গেল। এক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তার মাধ্যমে প্রতিযোগীদের যদিও আনার চেষ্টা হলো, সার্বিকভাবে প্রশাসনকে সম্পূর্ণ অপব্যবহার করে এক ধরনের যেটাকে আজকাল রাতের ভোট বলা হয় সেই ধরনের একটা বিষয় হয়ে গেল। আপনার খেয়াল আছে 2014 নির্বাচনের আরেকটি বৈশিষ্ট্য ছিল, নির্বাচনের আগেই কিন্তু 150-এর বেশি সিট নির্ধারিত হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা 153-এর মতন চলে। সো সেই অর্থে এগুলো একটাও নির্বাচন, যদিও নির্বাচনী খেলা হয়েছে কিন্তু নির্বাচন ছিল না। 2024-এ একই ধারাবাহিকতায় আপনার আবারও সেই অর্থে 14, 18, 24 এগুলো সেই অর্থে মানুষের যে প্রতিনিধিত্বশীল একটি সংসদ তৈরির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করেনি। এর সাথে কিন্তু আরও একটা বিষয় যোগ দিয়েছিল, সেটা হচ্ছে যে যেটাকে বলা যায় যে খুবই নিপীড়নমূলক একটি কর্তৃত্ববাদী শাসন মডেলও দাঁড়ালো, যার মধ্যে আমরা এই গুম খুন ইত্যাদি কথা বলি, এগুলোর পুঞ্জীভূত একটা প্রকাশ পেল
যে বিশেষ করে তরুণদের অগ্রভাগে তারা ভূমিকা রেখেছিল, কিন্তু সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পট পরিবর্তন, যেটা কিন্তু পট পরিবর্তন ছিল এক অর্থে আকস্মিক, কিন্তু তার ভিত্তিটা কিন্তু রচিত হয়ে গেছিল তার গত ১.৫ দশকের মধ্যে। তো এখন সেই পর্যায়ে আমরা এই যে পট পরিবর্তন হলো, জরুরি ধরনের একটা সরকার প্রতিষ্ঠিত হলো, যাদের ঠিক যদিও কন্টিনিউটি আছে, সাংবিধানিক কন্টিনিউটি, কিন্তু আগের কোনো নিয়মের ঠিক ওই ধরনের করে আসা হয়নি, এবং এটাকে সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায়টা ছিল একটি হচ্ছে যে ভূ রাজনৈতিক ঝুঁকিটা কীভাবে মোকাবেলা করে সামাল দেওয়া যায়। মূলত ২৪শে ডিসেম্বর পর্যন্ত মূল অধ্যায় ছিল সামাল দেওয়ার অধ্যায়। সামালের দুটা দিক ছিল, একটা ভূ রাজনৈতিক আর একটা ছিল অর্থনৈতিক। এই যে একদম অর্থনৈতিক মেলডাউন হচ্ছিল, রিজার্ভ পতন, ডলারের পতন ইত্যাদি, সামালের কাজটা এক ধরনের করা গেছিল, সামাল দেওয়া গেছিল। কিন্তু ডিসেম্বরের আগেই ওই দ্বিতীয় আকাঙ্ক্ষাটা অনেকটা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার একটা আলোচনা অ্যাটলিস্ট চালু করলেন সমাজের মধ্যে, সংস্কার মানে এই যে আকাঙ্ক্ষাগুলো আছে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক, এগুলো মেটাবার জন্য এক ধরনের উদ্যোগ বলতে একটা আলোচনা চালু হলো, সংস্কার শব্দটা আসলো। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে এখন তো ১ বছরের বেশি সময় হয়েছে, আমরা মূল্যায়ন করতে পারছি সমাজের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দল বলি, প্রাতিষ্ঠানিক শক্তিগুলো বলি, আমলারা বলি, ব্যবসা, যেহেতু এত বড় একটা পরিবর্তন, এতজন মারা গিয়ে পরিবর্তন এসছে, সবাই কিন্তু পরিবর্তন হলে সেটা মেনে নেওয়ার জন্য একটা মানসিকতা ছিল। দুর্নীতির চক্রগুলো সেগুলো ভেঙে যাবে সেগুলো, কিন্তু ২৪ শেষ হওয়ার ২৫ শুরু হতে হতে সবার একটা দেখতে পেল দৃশ্যত যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সাংঘাতিক সক্ষমতার ঘাটতি আছে, এবং তাদের ঠিক যারা ম্যানেজ করছে তারা খুব জোরালো পদক্ষেপ নিতে পারছে, এই আস্তে আস্তে ফিকে হতে শুরু করলো। তখন কিন্তু দেখবেন যে আমাদের আবারও ওই সবই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো ফিরে আসলো। দৃশ্যমান দুর্নীতি কিছু কমলেও প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু আবারও, কারণ যারা এগুলো করে তারা বুঝলো যে তাদেরকে কেউ তেমন বড় ধরনের ধাক্কা দিতে পারবে না। এবং এখানে স্যার যে আমি একটু বিরতি নিব, বিরতির পরে সে বলতে চাই যে যেই মানে আপনার যেই আলাপটা শুরু হলো যে ২০০৭ থেকে, এবং আমরা ২৫ শেষ করতে গিয়েও দেখছি যে আমাদের রাজনীতির বা রাষ্ট্রের যে সবচেয়ে বড় ঘাটতিটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কখনোই ঐক্যমতে পৌঁছতে পারছে না। যে এই কারণে জুলাই সন্ধ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত এটা সরকারের কাছেই দিয়ে দেওয়া হলো। এই যে রাজনৈতিক দলগুলো কেন এক হতে পারছে না, এটা একটু স্যার বিস্তারে বলবেন। আমি একটু বিরতি থেকে আসছি। দর্শক, কথা বলছে বাংলাদেশে, এটা বিরতি যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। ফিরে এলাম কথা বলছে বাংলাদেশে। স্যার, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃত্ব কেন এক হতে পারে না। আমরা ২০০৭ থেকে ২০২৬-এর গোড়ায় এসে তাদের একই অবস্থা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তাদের কিছু সংকীর্ণ চিন্তা, সেগুলো প্রাধান্য পায় বৃহত্তর চিন্তা। মানে তারা শুধু ক্ষমতায় যেতে চায়, কিন্তু এখানে শুধু রাজনীতিবিদদের আমি এককভাবে দায়ী করতে চান না, দায়ী করাতে চাই না, এই অর্থে যে তারা খুব গুরুত্বপূর্ণ, তারা শুধু ক্ষমতায় যেতে চায়, তারা সংকীর্ণ চিন্তা এখনও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার সাথে অন্যান্য যে শক্তি আছে, প্রাতিষ্ঠানিক শক্তি, বলতে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলি যে সামাজিক শক্তিগুলোর যে একটা ভূমিকা আছে, বাংলাদেশ বা যে কোনো দেশের পরিবর্তনের যে পথটা, সেটা কিন্তু এককভাবে শুধু রাজনীতিবিদরা করেন না। এখানে সামাজিক শক্তিরও আছে, অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তিরও আছে, বাইরেরও কিছু ব্যবস্থাপত্র, এবং বাইরের ব্যবস্থাপত্রগুলো আসার ক্ষেত্র করে দিই রাজনীতিক দলগুলো যেমন করে দেয়, আমাদের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক শক্তিগুলোও কিন্তু ওই বাইরের। মূল বিষয় হচ্ছে যে এখানে
সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে এই যে দেশকে দাঁড় করানোর যে চ্যালেঞ্জ, সেটা নিতে না পারার একটা ব্যর্থতা। এটা যে ঐক্যবদ্ধ হচ্ছে শুধু তা না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি বলি, তাদের তো সাংঘাতিক একটা রাজনৈতিক পুঁজি দিয়ে শুরু করেছিলেন, অকুণ্ঠ সমর্থন। অগাস্টের কথা চিন্তা করেন, 2024-এ এক বাক্যে সবাই দাঁড়িয়ে আছে সমর্থন করার জন্য। শুভ কাজ শুরু হবে, সবাই এটাতে জড়ো হব এবং সমর্থন দিব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই 1 বছর ধরে রাজনৈতিক পুঁজিটা একেবারেই সদ্ব্যবহার করতে পারলেন না। অপচয় হলো, টোটালি অপচয় হলো অনেকগুলো কারণে। তারা অনেকগুলো হয়েছে, যেমন তারা বললাম সংস্কারের যে একটা আলোচনা শুরু করেছে, এখন দেখা যাচ্ছে এটা একটা সিরিয়াস আলোচনা ছিল না। অনেকগুলো উদ্যোগ হয়েছে, সিরিয়াসনেসের একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং সিরিয়াসনেস হচ্ছে ফলো থ্রু। এখানে সিদ্ধান্তহীনতার একটা বড় ধরনের বিষয় দেখছি। আমলাতন্ত্র সবসময় প্রয়োজন ডেলিভারির জন্য, কিন্তু আমলাতান্ত্রিক শাসন প্রয়োজন নাই। কিন্তু পরোক্ষভাবে সেই আমলাতান্ত্রিক শাসনের একটা বাস্তবতা। আপনি বলতে যাচ্ছেন যে স্যার, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, আমরা দেখলাম যে পুরনো যারা আমলা ছিলেন তাদেরকে ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছিলেন। সেটা কেন করতে হলো? ওই প্রথমেই কিন্তু গোলায় অনেকগুলো গলদ। সেটার কারণ এটা যে এই 17 বছর বা এই সময়কালে যে আমলাতন্ত্র তৈরি হয়েছিল, তাদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আস্থা রাখতে পারছিলেন না। কিন্তু ওনাদের যে ক্যালকুলেশনটা দেখা গেল, যাদের উপর আস্থা রাখলেন তারা তো নিজেদের সুযোগ সুবিধাতেই ঢুকে গেলেন। হিসেবে ভুল, টোটালি হিসেবে ভুল। আরেকটা বড় প্রশ্ন, আই থিঙ্ক একটা কঠিন প্রশ্ন, সেটা আমাদেরকে এখন করাটা খুব জরুরি হয়ে গেছে। 24-এর যে পট পরিবর্তন হলো, সেখানে কিন্তু তরুণ শক্তিটা একটা বড় ধরনের শক্তি হিসাবে ইমার্জ করেছিল। সেই শক্তির একটা অংশ তারা রাজনৈতিক অঙ্গনে পা রাখলো। এইখানে আমি ইতিহাস যখন আমরা বিশ্লেষণ করব এই অন্তর্বর্তীকালীন সময়কালটা, সেখানে যে আমলাতান্ত্রিক শাসনের যেমন একটা বাস্তবতা ওনারা তুলে করে দিয়েছেন, ফলো থ্রু না করে সিদ্ধান্তহীনতার কারণে, টিম ওয়ার্কের অভাবে এই সংস্কার শব্দটাই শুধু চালু করেছেন, কিন্তু বাস্তবে সেমন জোরালো বড় ধরনের কিছু করে নাই। কিছু কিছু হয়তো আছে, প্রায়োগিক ক্ষেত্রে আমরা দেখি নাই। প্রায়োগিক ক্ষেত্রে কিছু করেছেন, সেগুলো নিয়ে আবার কথা নেই। যেমন প্রকিউরমেন্ট নিয়ে একটা ভালো সংস্কার করেছেন, এগুলো নিয়ে আবার ওইভাবে কথাটা ওনারা বলতে পারেননি। বাট এটা একমাত্র একটা জায়গা শুধু, যেটা এই যে তরুণদের বিষয়টা, আমি তো মনে করি এখানে সবচেয়ে বড় ধরনের একটা ভুল হয়েছে। কারণ দেখেন, তরুণদের মুখ্য কি বিষয় ছিল? একটা হচ্ছে মানসম্মত শিক্ষা এবং হচ্ছে কর্মসংস্থান। এই দুইটা বিষয় কিন্তু সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তরুণদেরকে এক অর্থে আমরা তারুণ্যের জয়গান, ভুল জয়গানটা গেয়েছি। কারণ এই অর্থে যে তরুণদেরকে ওদের যে সক্ষমতা অর্জন তৈরির একটা কঠিন পরিশ্রম করা দরকার, তাদের সুযোগ তৈরি হয়েছে, সবাই প্রস্তুত তাদের নেতৃত্ব গ্রহণ করার জন্য, কিন্তু তাদের সক্ষম হওয়ার এবং তার প্রমাণ দেওয়ার একটা ব্যাপার রয়ে গেছিল। সেগুলো টোটালি উপেক্ষিত হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো, এই তরুণদের যে সম্ভাবনা, সেটাকে অনেকাংশে, আপনি স্যার বলতে চাচ্ছেন অনুশীলনের সুযোগ না দিয়ে একদম খেলার মাঠে নামিয়ে দেওয়া। খেলার মাঠে নামিয়ে দেওয়া, শুধু খেলার মাঠে নামিয়ে দেওয়া নয়, খেলাটা কি? খেলাটা ওনারা শিখেছেন, খেলাটা হচ্ছে ক্ষমতা। হ্যাঁ, সেটাই ক্ষমতাটা। ওই যে বললাম যে একদম খেলাটা হচ্ছে, এখন আপনি দেখেন, আপনি শুরু করেছিলেন আমাকে প্রশ্ন দিয়ে যে রাজনৈতিক দলের শুধু ক্ষমতার খেলা কিনা, কিন্তু এখানে দেখছে অরাজনৈতিক একটা শক্তি, যে সামাজিক শক্তি অন্তর্বর্তীকালীন, তারাও কিন্তু তরুণদের শেখালো মূল খেলাটা হচ্ছে ক্ষমতা। এবং আমরা যদি তার আগে আপনি ইতিহাসের একটা ইতিহাস শব্দটা উচ্চারণ করলেন, তো আমি যেটা বলি যে এই জুলাইয়ের পর এই যে বয়ান শব্দটা একটা আসলো, এই বয়ান শব্দটা আমরা শুনলাম খুব ব্যবহৃত হচ্ছে, মুখে মুখে, তরুণদের মুখে হচ্ছে। যারা একটু প্রবীণ তারাও ওটাকে নিলেন, বয়ান শব্দ নিয়ে। মুক্তিযুদ্ধ ৭১ এই বিষয়টা কিন্তু আসলো, যে মুক্তিযুদ্ধের নতুনভাবে উপস্থাপন করা, সেখানেও কিন্তু তরুণদেরকে বিভক্ত করা, বা আমি যে বলি যারা এই জুলাইয়ের পক্ষে ছিলেন বা পরবর্তীতে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেখানেও কিন্তু আপনি ডিসেম্বরের কথাটা খুব জোর দিয়েছিলেন। সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল, এবং সেইভাবেও কিন্তু তরুণদেরকে নিয়ে কিছু কাজ করা, তরুণদেরকে ক্ষমতায় আনা বা ক্ষমতার পথ দেখানো,
তারা কাজ শুরু করেছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। রাইট, কিন্তু আমি বলছি হ্যাঁ, মানে এই যে ইতিহাস নিয়ে আমাদের এখানে রাজনৈতিক যে বিপদগামী রাজনীতির অন্যতম একটা প্রচার, এবং গত এই যে আওয়ামী লীগের যে 15 বছরের সময়কালের যে কারণে আমরা সবাই এটা সমালোচনা করছি, যে তারা ইতিহাস চর্চাকে এক ধরনের টোটালি ভুল পথে নিয়ে গেছিলেন। তারা মুক্তিযুদ্ধ, 71 এই মহান বিষয়গুলোকেও তারা সম্পূর্ণ বিতর্কিত করে ফেলছেন, কারণ তারা শুধুমাত্র একটা সংকীর্ণ এবং দলীয় পর্যায়ে নয়, গোষ্ঠী স্বার্থের কারণে পুরো বিষয়টাকে একটা বিতর্কিত করে ফেলেছে, যেটা আপনি বলছিলেন ক্ষমতা। এবং এই 24-এর পর আপনি বয়ানের কথা বললেন, মানুষ তো কিন্তু শুধু এই বয়ান শব্দটার এখন বোঝা যাচ্ছে যে এগুলো নিয়ে দাবিদার তৈরি হওয়ার বিষয়টার প্রধান হয়ে গেছে। সবচেয়ে আমার দুঃখ লাগছে, এখনও দুঃখ লাগে, যে অন্তর্বর্তীকালীন সরকার একটা জায়গায় একটা প্রমাণ দেওয়া উচিত ছিল। জুলাইতে, অগাস্টে 2024-এর অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, এই বিষয়টা নিয়ে ওই একই সমস্যা তৈরি হয়েছে। এখনও আমরা অভিযোগগুলো শুনতে পাচ্ছি, কেউ স্বীকৃতি পায় নাই, একে নজর দেয়া হয় নাই, ওকে নজর দেয়া হয় নাই। এবং আমলারা যেমন ওই যে যাদের উনি বিশ্বাস করে বসালেন যে এরাই হয়তো করবে, তারা কিন্তু প্রথমেই তাদের সুযোগ সুবিধাটাই সবচেয়ে বেশি নজর দিল, কিন্তু আহতদের যে চিকিৎসার বিষয়টা সমগুরুত্ব দিয়ে করতে পারলে না। এক অর্থে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যদি ঘাটতির অন্যতম একটা ঘাটতি বলবো, যেই মানুষের শক্তির বদৌলতে জুলাই অগাস্টের 24-এর পরিবর্তন হলো, সেই মানুষরা, সেই সর্বস্তরের মানুষরাই গত 1 বছর মূলত দর্শক হয়ে বসে উপেক্ষিত থাকলেন, উপেক্ষিত, এবং তারা দর্শকের ভূমিকার বাইরে তারা আসার কোনো সুযোগই পাচ্ছিলেন না, এখনও পাচ্ছেন না হয়তো। সো আরেকটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলি বা এই যে পরিবর্তনের সময়গুলোতে খুবই প্রয়োজন যে মানুষের সাথে একটা আলাপ আলোচনার আবহ বজায় রাখা, ফরমান দেওয়া নয়, প্রেস নোট ছাড়ার বিষয় নয়, বা ডিফেন্সিভ একটা ব্যাখ্যা দেওয়ার বিষয় নয়, মানুষের সাথে একটা আলোচনা, এটা খুবই জরুরি। এটা বজায় রাখা সফল একটা গণতান্ত্রিক সমাজে এই আলোচনাটা খুবই জরুরি। আমাকে বিরতিতে যেতে হবে স্যার, এসে আলাপ করতে চাই যে মানুষের কথা বললেন তো, যে তারা কেন্দ্রে আছেন, অন্তর্বর্তী সরকার কেন্দ্রে আছেন, তাদেরকে আমরা বিদেশে যেমন যেতে দেখি, আবার দেশের ভিতরেও ছোটাছুটি তারা করছেন, কিন্তু মানুষের সাথে সম্পর্ক কথা বললেন তো, এই তৃণমূল বা মানুষের সঙ্গে বা দর্শক যাদেরকে বললেন, তাদের সাথে কি তাদের কোনো সম্পর্ক তৈরি হলো, সেটা তারা করতে পারলেন কি না? পাশাপাশি যে বিনিয়োগ নিয়ে আমরা কথা শুনেছি, সব জায়গায় বলা হচ্ছে যে অর্থনীতি স্থবির হয়ে আছে। কয়েকদিন আগে একজন রাজনৈতিক নেতা বললেন যে মানুষ তার ব্যক্তিগত সিদ্ধান্তটা ভোটের জন্য অপেক্ষা করছে। তার মানে এই অর্থনীতি এখন এই মন্দাকালের মধ্যেই আছে কিনা, তার উত্তরটা কী হবে, এটা আমি শুনবো স্যার বিরতি থেকে এসে। দর্শক, কথা বলছে বাংলাদেশে, বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হোসেন জিল্লুর রহমান। ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। স্যার, আমরা যদি একটু জুলাই অগাস্টের দেয়ালগুলো দেখি, যে গ্রাফিতিগুলো নিশ্চয়ই আপনিও পড়েছেন, আমরা দেখেছি, সেই গ্রাফিতিগুলো দেখি, তারপর এই সময়টায় যখন আমরা বসে আছি, এই সময়টা তাহলে যে গ্রাফিতিগুলি যে কথা বলেছিল, যে দাবিগুলি জানিয়েছিল, শুভদের ফিরে আসা, শুভবুদ্ধি, নতুন বাংলাদেশ, সেইখানে যারাই আলপনাগুলো বা স্লোগানগুলি লিখলেন, তাদেরকে আপনি কি বলবেন? এই যে অর্থনীতি, মানুষ এখন যে অবস্থায় আছে, তাদের তো আমার বলার অপেক্ষা থাকবে না। তারা তো এই দেশেরই নাগরিক, তারাও দেখছে, তারাও মূল্যায়ন করছে, তারাও বুঝতেছে কি হলো না হলো ইত্যাদি সবই। তারাও এটা দেখছে যে আসলে ঐক্য যেটা আরও সংহত হওয়া দরকার ছিল সেটা হয়নি। বিশেষ করে অর্থনৈতিক স্থবিরতা খুবই বেশি। আমরা সাম্প্রতিককালে পিআরসি থেকে একটা গবেষণা করেছি, সেখানে দেখেছি যে এই সময়কালে না, আমরা যদি আগের তুলনা করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দারিদ্র্যের বিষয়গুলো আরও সহনীয় হয়েছে, এটা বলা যাচ্ছে না। আমাদের বিনিয়োগ স্থবির হয়ে আছে এই কারণে যে অনিশ্চয়তা, এই অন্তর্বর্তীকালীন সময়ের আরেকটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে,
সেটা হচ্ছে একটা সার্বিক অনিশ্চয়তার একটা ভাব। অনিশ্চয়তার আগে নির্বাচনী মাইলফলক নিয়ে অনিশ্চয়তা আমরা কাটিয়েছি প্রায় 7-8 মাস, আরও বেশি অ্যাকচুয়ালি। এখন অর্থনীতি নিয়েও অনিশ্চয়তা, কারণ এখানে সুস্পষ্ট কোনো দেখতে পাচ্ছি না যে সামাল দেওয়ার কাজগুলোই হচ্ছে, অন্য কোনো আলাদা আলাদা করে কিছু কাজ হয়তো হচ্ছে। সামগ্রিকভাবে বিনিয়োগকারীরাও ওইভাবে আস্থা পাচ্ছে না, সেটা ছোট্ট গ্রামের বিনিয়োগকারী হোক অথবা ঢাকার বড় বিনিয়োগকারী হোক অথবা বিদেশি বিনিয়োগকারী হোক। এর মধ্যে অদ্ভুতভাবে আমি দেখলাম যে একটা বিনিয়োগ এই সরকারি অনুমোদন দিল যে একটা ক্ষতিকারক যে নিকোটিন পাউচের জন্য ফিলিপ মরিস বলে একটা সিগারেট কোম্পানিকে একটা অনুমোদন দেওয়া হলো। নিকোটিন পাউচ হচ্ছে একটা তরুণ প্রজন্মের অত্যন্ত ক্ষতিকারক একটা ঝুঁকি তৈরি করা হচ্ছে। তো এই বিচ্যুতিগুলো খুবই চোখে লাগছে। কিন্তু এটা নিয়ে তো বিনিয়োগ নিয়ে তো আমরা বিনিয়োগ সম্মেলন করলাম, অনেক শোডাউন হলো, প্রদর্শন হয়েছে। বিনিয়োগ সম্মেলন এবং বিনিয়োগ দুটো আলাদা বিষয়। আচ্ছা, রোড শো, বিনিয়োগ রোড শো এবং বিনিয়োগ আলাদা জিনিস। বিনিয়োগের খুব গ্লসি ম্যাগাজিন এবং বিনিয়োগ আলাদা জিনিস। এই আলাদা জিনিসটা একটু বোঝা দরকার, কারণ ওই যে বিনিয়োগকারীরা ম্যাগাজিন দেখেও করে না, রোড শো দেখেও করে না, চকচকে সম্মেলন দেখেও করে না। তারা ক্যালকুলেট করে জমিটা ঠিকমতো পাচ্ছি কি না, কত ঘাট ঘুরতে হবে আমার একটা পারমিশন পাওয়ার জন্য, আমার স্কিল লেভেলগুলো, গ্যাস কবে পাবো, আমাদেরকে পথঘাট চলতে চাঁদাবাজির শিকার হতে, ওগুলো হচ্ছে তাদের জন্য বিবেচ্য বিষয়। এবং সেগুলো ঠিক না হলে এই গ্লসি আরও 10টা বুকলেট ম্যাগাজিন বানানোর কিছু হবে না। তো এখন আমি যেটা দেখছি যে আমাদের এক ধরনের আকাঙ্ক্ষার জগৎটা অনেক বিস্তৃত হয়েছিল, অনেক কিছু আমরা আশা করছিলাম, সেখানে আই থিঙ্ক সেটা এখন খুব স্পষ্টভাবে বলা যায় যে এগুলো অনেকটা কমে এসছে, অনেকটা এখন। কিন্তু এখন যেটা আমার মনে হচ্ছে খুবই প্রয়োজন, এই যে অনিশ্চয়তার যে একটা আবহাওয়া আছে, এটার সমাপ্তি হওয়া দরকার। কারণ শুধু ভোটের নয়, এই সার্বিকভাবে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি যান, সচিব সিদ্ধান্ত নিচ্ছে না, উপদেষ্টা সিদ্ধান্ত নিচ্ছে না, ফাইল চলছে না, কারণ কেউ সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। আপনার আইনশৃঙ্খলা বাহিনীর ওখানে যদি যান, তারা ঠিক পাচ্ছে না, তাদেরকে ব্যাক করা হবে কি হবে না। আপনার মানে এইটা আপনি বলতে যাচ্ছেন যে যদি এখন যারা রাষ্ট্র চালাচ্ছে, আমলাতন্ত্র বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সামাল দিচ্ছেন, তারা চিন্তা করছে যে এই অন্তর্বর্তী সরকার চলে গেলে পর আমার কি হবে। শুধু সেটা একটা দিক, সেটা আমি শুধু সেটা বলবো না। আমরা বলছি তারা হয়তো এই মুহূর্তেও কিছু সিদ্ধান্ত নিতে আগ্রহী হতে পারে, কিন্তু এই মুহূর্তে ব্যাকিং পাবে কিনা, তারা কি আবার প্রশ্নের সম্মুখীন হবে। মানে তাকে যে সিদ্ধান্ত নিতে যিনি বা যারা বলবেন, তারা আসলে মানে তারা যদি চুপচাপ বসে থাকেন, তাহলে তো একটা সেটার প্রভাব সার্বিকভাবে। আমি তো রাজনৈতিক জায়গায় একটু যেতে চাই যে যদি ভোট হয়, রাজনৈতিক দলগুলো যে কথা এখন বলছে, অনেকে কিন্তু ভোটের স্বার্থে অনেক রকম তার রাজনৈতিক মতাদর্শের বাইরে এসে কথা বলছেন, তাদের প্রতি আপনার আস্থাটা কি? না, এখন আমি উত্তরটা অন্যভাবে দিই। আমি উত্তরটা এইভাবে দিব যে ভোট একটা হওয়া দরকার, কারণ এই ভোটের অভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে অনিশ্চয়তা এবং সিদ্ধান্তহীনতা, টিমওয়ার্কের ঘাটতি, এগুলোর একটা অবসান হওয়া দরকার এবং একটা সুষ্ঠু তাদের এই অধ্যায়টার একটা সমাপ্তি হলে ভালো হয়। এটা একটা বিষয় খুব জরুরি। রাজনৈতিক দলগুলো অনেক কিছু বলছে, আমরা তো তাদের উপর সেই হিসাবে আস্থা অতটুকুই রাখবো যে প্রমাণ দেখাতে হবে কতটুকু তারা কি বাস্তবায়ন করবে। এবং আমি যেটা মনে করি যে ভোট যদি হয়ে যায় এবং একটা নির্বাচনী বৈতরণী আমরা পার হই, তারপরেও এই জনগণের আকাঙ্ক্ষা, তাদের চাপ দেওয়ার প্রচেষ্টা, এগুলো অব্যাহত রাখতে হবে। আমি মনে করি যে এই মুহূর্তে অনিশ্চয়তার আবহাওয়াটা শেষ হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলভাবে এই যে নির্বাচনী বৈতরণীটা সুষ্ঠুভাবে পার হওয়ার বিষয়টা এবং জনগণকে বোকা না ভেবে তাদের মধ্যে আস্থা তৈরির কাজে থাকা দরকার। এবং নাগরিকদের প্রফেশনালস বলি, ব্যবসায়ী বলি, অন্যান্য গোষ্ঠী, তৃণমূলের যারা বলি, নাগরিক সক্রিয়তাটা সম্পূর্ণ অব্যাহত থাকা দরকার, কারণ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের যে কাঙ্ক্ষিত জায়গা সেটা আমরা চলে আসবো না। দর্শক, কথা বলছে বাংলাদেশে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হোসেন জিল্লুর রহমান।
নব্বইয়ের যে গণ আন্দোলন ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, তারপর 91 থেকে আমরা যে রাজনৈতিক দলগুলোর কে যেভাবে দেখলাম, এবারও কি নির্বাচনের পর আপনি কোনো নতুনত্ব পাবেন নাকি সেই একইভাবে তারা? 91 থেকে কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়েছিল। ওই দশকটায় কিন্তু অর্থনৈতিক গভীর পরিবর্তন হয়েছিল। 2000 বাজার অর্থনীতির একটা বড় ধরনের প্রকাশ হলো, প্রাইভেট ব্যাংকিং দাঁড়িয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো ব্যাপক বিস্তার ঘটেছিল। ইভেন রাষ্ট্র থেকেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপক বিস্তার হয়েছে। সো রাজনৈতিক দল মানেই পিছনে হাঁটবো এইভাবে ভাবার কোনো অবকাশ নেই। এবং এখানে আমি এক ধরনের এলিট নাগরিক গোষ্ঠীর একটা সমস্যা দেখি। তারা দুইটি গ্রুপকে তারা মনে করে যে সমস্যার মূল। একটা হচ্ছে রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদদের প্রতি প্রচণ্ড একটা অনাস্থা রাখে। আর একটা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী, যে এরা কিন্তু এই যে এলিট গোষ্ঠীরই কিন্তু সময়কাল ছিল অন্তর্বর্তীকালীন সময়, বৃহৎ একটা সময়। সেখানে দেখা যাচ্ছে তারাও অন্য কোনো ছাপ দেখাতে পারেনি। সো আমি যেটা বলবো যে আপনি আস্থার কথা বলছেন, আমি আস্থা শুধু ওইখানেই রাখতে চাই। আস্থা আমি নিজের উপর রাখতে চাই, বাংলাদেশের মানুষের উপর আস্থা রাখতে চাই যে আমরা ঘুমাতে যাব না, আমরা জাগ্রত থাকবো, সজাগ থাকবো, সক্রিয় থাকবো এবং বাংলাদেশকে ঠিক করার সামগ্রিক দায়িত্বের অংশীদার হিসাবে আমরাও সচল থাকবো। মানে শীত ঘুমে যাওয়ার কোনো কারণ নেই, বসন্ত রাখতে হবে, আসতে হবে। এবং এটার এই দায়িত্ব সবারই। এবং রাজনৈতিক দল এমন একটা যে ঐক্যমত কমিশনের যে আলোচনার সবচেয়ে আমার কাছে দুঃখজনক যে বিষয়টা দেখছে, তারা সেই যমুনার যে আলোচনার যে জায়গা স্থল, তার জানালার বাইরে দিয়ে তাকাননি। মানুষ কি ভাবছে, তারা কিভাবে দেখছে। তারা বলতে পারে যে আমরা তো সার্ভে করেছি, সেই সার্ভের আমি প্রশ্নমাত্রাগুলো দেখেছি, লিডিং কোয়েশ্চেনে সমস্যার মধ্যে হয়তো জর্জরিত ছিল ইত্যাদি। তো সব মিলিয়ে আমরা কি পরিশোধিত হলাম না। এখন ব্যাপার হচ্ছে আমাদের একটা না পরিশোধিত হলাম, এটার উত্তর দেওয়া কঠিন। আমি যেটা বলবো যে একটা বড় ধরনের শিক্ষা কিন্তু বাংলাদেশ পেয়েছে। যত শক্তিশালী হোক, যত কাঠামোগত শক্তি হোক, যত বিদেশি শক্তির সহায়তা হোক, ক্ষমতা চিরস্থায়ী নয়। এইটা তো বড় শিখেছি। এই শেখাটা অনেক কষ্ট দিয়ে, অনেক মূল্য দিয়ে শিখতে হয়েছে। আমাদের যে বাজেট হয় বা উন্নয়ন পরিকল্পনাগুলো হয়, সেখানে কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা সেইভাবে প্রাধান্য পান না। এখন জনপ্রতিনিধিরা প্রাধান্য পান না, সেটা আবার পুরোপুরি ঠিক নয়। মানে তারা যেমন আগের আরেকটা কি ছিল, আমরা অতি ক্ষমতায়িত একজন প্রধানমন্ত্রী নিয়ে চিন্তায় এই যে ঐক্যমত কমিশন কাটিয়েছে, আমরা কি ওটা নিয়ে তো আলোচনা আসে নাই। আরেকটা অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রীর সমস্যার পাশাপাশি অনুষঙ্গ আরেকটা ছিল, সেটা হচ্ছে এমপি রাজ। হ্যাঁ, প্রতি কনস্টিটিউয়েন্সি একটা খুদে প্রধানমন্ত্রীর প্রতি আরেকজন। এই যে এমপি রাজ নিয়ে কোনো আলোচনা হয়নি অ্যাকচুয়ালি। ওটারই আবার পুনরাবৃত্তি আমরা তো দেখতে চাই না। সেটার বিরুদ্ধেও তো দাঁড়ানো দরকার। তার জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার। তার জন্য সেখানেও তো স্যার যে ওইটা তো মানে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলি হয়েছে, কিন্তু যখন আপনি একমুখী বা একক নির্বাচন করছেন, নির্বাচন হয়েছে কিন্তু আপনি আইন করে দিয়েছেন যে স্থানীয় সরকারগুলো সবগুলো এমপির উপদেশ মতো চলতে হবে। হ্যাঁ, তখন তো ওই আইন করে দিলে তো আর তাহলে তো কাজ হলো না। এবং আমরা যদি সিটি কর্পোরেশনগুলিতেও দেখি যে কাউন্সিলরদের ভূমিকা খুবই মানে নগণ্য ছিল। না, কাউন্সিলর অনেকে নগণ্য ছিল না। অনেক কাউন্সিলর তারা তো ভুল কাজটা খুব ভালো করে করেছে। না, সেটা করেছে, সিদ্ধান্ত তো আসতে ওইভাবে যে মেয়র যা বলছেন না, সেটা আমি মনে করি না। স্থানীয় সরকারে কিন্তু অত বেশি হয়নি। আমি বলছি এমপি রাজের যেই বাস্তবতাটা, এটা একটা ভয়াবহ বাস্তবতা ছিল। এক একটা অঞ্চলে মানে মনে হচ্ছে অঘোষিত রাজা। আমরা যেমন সুপার রাজা হচ্ছে যে একটা ছিল, কিন্তু সংসদ সদস্যরা এক এক অঞ্চলে মনে হচ্ছে যে তারা এটা কেন, এখানে তো আমরা বলি ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার তো প্রতিটা স্তরেই প্রয়োজন ছিল। এবং একই কথা কিন্তু যে স্থানীয় সরকারের যারা কাজ করেছেন তারাও কিন্তু বারবার বলেছেন যে বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে, ঢাকার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আমাদের যে সমস্যাগুলো ছিল মশা থেকে আরম্ভ করে অনেক কিছুতে, যে স্থানীয় এমনকি যে আমাদের কোভিডের সময়ও বলা হয়েছে যে সেই সক্রিয়তাটা নাই, সবই মেয়রের সিদ্ধান্তের উপর নির্ভর করতে স্থানীয় কিছু। কিন্তু আরেকটা বিষয় আমি এখানে বলবো যে এখানে আমাদের
ভুলে গেলে চলবে না যে আমাদের এই যে সমস্যার আরেকটা অনেকটা আলোচনায় কম আসে। আমরা তো যেমন দুর্নীতি নিয়ে আলোচনা করি, তাই না? এবং করা দরকার, কারণ দুর্নীতির এক ধরনের একটা আর্ট পর্যায়ে উপনীত হয়েছিল, এখনো হয়তো শৈল্পিক অবস্থায় চলে। কিন্তু আরেকটা হচ্ছে পেট্রোনেজ। আপনি ঢাকা শহরের ময়লা, যে ময়লা পরিষ্কারের জাস্ট এই ক্ষেত্রটা যদি নেন, এখানে আপনি একটা শুভ উদ্যোগ নিতে চান, পারবেন না। কারণ এই যে স্বার্থ গোষ্ঠী, ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের তো অনেক শক্তি ছিল, আমরা ভাবছিলাম তারা কেন পাবলিক ট্রান্সপোর্টগুলো একটা নিয়মের মধ্যে আনতে পারেনি। তারা কেন, তারা যে একটা ছিল যে কোম্পানিগুলোকে একটা কোম্পানি এখানে তো আমরা সব জায়গায় দেখছি যে এই যে এত বছর আমরা 2007 থেকে আলোচনা শুরু করেছিলাম, এই অদৃশ্য শক্তিটা কে? না, এটা কোনো অদৃশ্য শক্তি নয়, এটা আমাদের মধ্যে, এটা কোনো আলাদা অদৃশ্য শক্তি নয়। আচ্ছা, এটা মূল বিষয় হচ্ছে যে রাজনৈতিক পুঁজি, এটার অপব্যবহার। এবং এখানে মূল বিষয় হচ্ছে যে শুধুমাত্র রাজনীতিবিদরা ঠিক হলেই হবে, বা আমলাতন্ত্র ঠিক হলেই হবে, অথবা সামাজিক গ্রুপগুলো ঠিক হলে হবে। এটা হচ্ছে রাজনৈতিক পুঁজি, কিন্তু হচ্ছে রাজনীতিবিদদের শুধু নয়, নাগরিক সক্রিয়তা রাজনৈতিক পুঁজির একটা অংশ। এই পুঁজিটা আমরা ব্যবহার করতে কবে শিখব? এটা আমাদের এই প্রশ্ন আপনার নিজেকেই করতে হবে, এই প্রশ্ন অন্য কেউ উত্তর দিতে হবে না। এই যে রাজনৈতিক পুঁজির সদ্ব্যবহার করে সমাজকে কিভাবে পরিবর্তন করব, এটা আমাদের প্রত্যেককেই নিজেকে নিজে প্রশ্ন করতে, অন্যদেরকে তো করবই, নিজেদের। এর জন্য আমাদের আর কয়টা জুলাই, কত আগস্ট পাড়ি দিতে হবে? এটা আমাদেরকে ওইভাবে চিন্তা না করে করতে হবে যে এটা একটা চলমান যুদ্ধ, প্রক্রিয়া নয়, চলমান যুদ্ধ। এই যুদ্ধে আমরা আছি এবং এটাতে সবার সজাগ থাকতে হবে, সবারই সক্রিয় হতে হবে, এবং সবাই যোদ্ধা। সবাই যোদ্ধা মানে সেই অর্থে, যদিও যোদ্ধা শব্দটা আবার অপব্যবহার হয়ে গেছে, আমি এইসব শব্দ খুবই এখন ব্যবহার করতে রাজি নই। আমি বলছি সবার সক্রিয়তাটা খুব জরুরি। এবং এখানে এবার এটা সত্য যে আসলে আমার খুব খারাপ লেগেছে, এটা বলেই করি, এই যে জুলাই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার যদি একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে একটা মানবিক অভিযোগ। সমাজ কিন্তু জুলাই আগস্টে শুধু তরুণরা না, সার্বিকভাবে সমাজ কিন্তু ভয়ানক একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছিল। ট্রমার ক্ষেত্রে, ট্রমা থেকে একটা ব্যক্তিকে বা একটা সমাজকে যদি উদ্ধার করে আনতে হয়, শুধু ওষুধ সেখানে একমাত্র বিষয় নয়, সেখানে থেকে সহমর্মিতার একটা হাত বাড়ানো, একটা কথা বলা, কাউন্সেলিং, এক ধরনের হিলিং। এই যে হিলিং শব্দটা, এটা কিন্তু সারা এক বছর আমি শুনিনি, এই এক বছরের বেশি হিলিংয়ে কেউ কিন্তু চায় নাই। মানুষ, আমাদের প্রতিটা মানুষ এখনও মনে করি তারা চায় না যে রাষ্ট্র থেকে আমার পকেটে 1 লাখ টাকা দিয়ে দেওয়া হোক। মানুষ চায় যে আমার প্রতি অনৈতিক কোনো আচরণ যেন না হয়, আমাকে কেউ যেন হাতটা তার কাঁধে আসুক, কাঁধে করুক, তার মধ্যে একটু হাত বাড়িয়ে দিক। এই হিলিংটা হয়নি। আমি মনে করি হিলিংয়ের কাজটা অসমাপ্ত রয়ে গেছে। নির্বাচন শেষ হয়ে গেল, হিলিংটা কাজটা হয়ে যায়নি। এই হিলিংয়ের কাজে আমি, আপনি, এইনারা যারা রেকর্ড করছেন, সবারই কিন্তু এখানে সম্পৃক্ত হওয়া দরকার। এবং হিলিং সবচেয়ে বেশি দরকার শুধুমাত্র ঢাকা শহরে নয়, আরও দূরে প্রান্তে বিভিন্ন জায়গায় যারা আছেন, বিভিন্ন গোষ্ঠী। এই হিলিংয়ের বিষয়টা আমি মনে করি আমাদের অন্যতম একটা কাজ হওয়া দরকার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে কথা বলছে বাংলাদেশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের কথা বলে বাংলাদেশ।